বিসিবিতে নাজমুল হাসান পাপন অধ্যায়ের অবসান, ইমেইলে পদত্যাগ সাবেক সভাপতির, ক্রিকেট বোর্ডের দায়িত্বে ফারুক আহমেদ। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে নারী টি-20 বিশ্বকাপ সরে যাওয়ায় হতাশ ক্রিকেটাররা, ভেন্যু পরিবর্তন হলেও অপরিবর্তিত সূচি। এবং বাফুফের সভাপতি নির্বাচন করতে চাইলে কাজী সালাউদ্দিনকে একাধিক শর্ত বিডি ফুটবল আল্ট্রাসের, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস এম ইকবাল। বাংলাদেশের ক্রিকেটে পাপন যুগের অবসান হলো। দীর্ঘ এক যুগ পর অবশেষে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বিসিবির জরুরি সভা শুরুর কিছুক্ষণ পর আসে এমন সিদ্ধান্ত। নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বিকেলে বোর্ডে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে কথা বলবেন তিনি। যেন নতুন দিন বদলের শুরু বাংলার ক্রিকেটে। হাস্যোজ্জ্বল ফারুক আহমেদ স্বস্তির অবয়ব তার মুখে। বিসিবিতে এক যুগ পর যে অবসান হলো পাপন অধ্যায়ের। গুঞ্জন ছিল আগেই, সিদ্ধান্তগুলো ছিল অনুমেয়, বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। মন্ত্রণালয়ে প্রথমবারের মতো বিসিবি সভা। ঘড়ির কাঁটা 11টা বাজার আগে উপস্থিত সব পরিচালক। ইফতেখার মিঠু, কাজী ইনাম, সালাউদ্দিন চৌধুরী, সাইফুল আলম স্বপন, খালেদ মাহমুদ সুজন, মাহবুব আনাম, আকরাম খান আর ফাহিম সিনহা। সব মিলিয়ে সশরীরে সংখ্যাটা 8। ইমার্জেন্সি মিটিং বলে কোরাম পূরণের বাধ্যবাধকতা না থাকলেও এনএসি কোটায় নতুন নিয়োগ পাওয়া ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে সেই সংখ্যাটা 10। বিসিবির ইতিহাসের সবচাইতে সংক্ষিপ্ত বোর্ড মিটিংয়ের দৈর্ঘ্য ছিল মোটে মিনিট 45। সিদ্ধান্ত আসলেও পদত্যাগ করেছেন পাপন, নতুন সভাপতি ফারুক আহমেদ। আমাদের আগের প্রেসিডেন্ট জনাব নাজমুল হাসান, ওনার পদত্যাগ পত্র গৃহীত হয়েছেন এবং আজকের সভায় সিদ্ধান্ত হয়েছেন এবং নির্বাচিত হয়েছেন নতুন প্রেসিডেন্ট হিসাবে জনাব ফারুক আহমেদ। এর আগে জাতীয় দলের অধিনায়কত্ব কিংবা প্রধান নির্বাচকের দায়িত্ব সামলানো ফারুক আহমেদের জন্য এমন অভিজ্ঞতা নতুন। স্পষ্টবাদী আর চ্যালেঞ্জ নিতে বরাবরই ভালোবাসেন তিনি। যত কোয়েশ্চেন আপনার বেটার প্রিপেয়ার্ড হয়ে আসতে পারবেন। 3টার সময় স্টেডিয়ামে যান, কেন এখানে আপনারা কেউ আসছেন, কেউ আসেন নাই। সো এই জন্য আমার মনে এটা সবার জন্য একটা ফেয়ার গেম হবে যদি আমরা স্টেডিয়ামে আসি। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা বর্তমান কমিটির মেয়াদ। তবে আর কতজন বোর্ড পরিচালক পদত্যাগ করলেন কিংবা কার কি দায়িত্ব বর্তেছে তা জানা যাবে শিগগিরই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অনেক প্রশ্নের উত্তর পাওয়া গেছে, এখনো কিন্তু অনেক প্রশ্নের উত্তর রয়ে গেছে। যদি বলি যে নাজমুল হাসান পাপনের প্রায় এক যুগের অধ্যায় অবসান হওয়ার পরে ফারুক আহমেদের নতুন যাত্রা শুরু, তবে এখনো দুটো স্লটে, বিশেষ করে ক্রিকেট অপারেশনস খুবই গুরুত্বপূর্ণ। জালাল ইউনুস, যিনি এনএসি কোটায় পরিচালক ছিলেন, তিনি সেই পদের চেয়ারম্যান ছিলেন, এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন সাজ্জাদুল আলম ববি। এই দুটো পদের শেষ পর্যন্ত কারা দায়িত্ব নেবেন কিংবা কোন কোন বোর্ড পরিচালক আদৌতে পদত্যাগ করবেন, সব প্রশ্নের উত্তরই হয়তো একটু আগে যারা রিপোর্টটা দেখছিলেন। ফারুক আহমেদ বলেছেন 3টার সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, সেখানে হয়তো বা উত্তরটা মিলতে পারে। তবে আমরা যত জানতে পেরেছি, নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট বিশ্লেষক ও কোচ, তিনি হয়তো বা ক্রিকেট অপারেশনসের যে দায়িত্ব, সে দায়িত্ব অর্থাৎ জালাল ইউনুসের পদত্যাগের পরে শূন্য হওয়া ক্রিকেট অপারেশনসের দায়িত্ব তিনি পেতে যাচ্ছেন, এমনটা কিন্তু গুঞ্জন রয়েছে। তবে বলছিলাম যে 3টার সময় আসলে কথা বলার পরে জানা যাবে। আর একটু বিষয় একটু জানিয়ে রাখতে চাই, নাজমুল হাসান পাপন, গতকাল যেমন একটা গুঞ্জন রটেছিল যে নাজমুল হাসান পাপন হয়তো বা ভার্চুয়ালি এই সভায় যোগ দিতে পারেন 11টার সময় যে সভাটা শুরু হয়েছে। তবে আমরা যতদূর জানতে পেরেছি তিনি ভার্চুয়ালি যোগ দেননি, এবং তিনি মেইলে করে তার যে পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্রটা তিনি পাঠিয়ে দিয়েছেন। এর বাইরে 8জন পরিচালকের কথা বলছিলাম যারা বিসিবির পূর্বের পরিচালক ছিলেন, এবং নতুন নিয়োগ পাওয়া 2 পরিচালক অর্থাৎ ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম, সব মিলিয়ে সংখ্যাটা 10 ছিল। জানেন যে নাজমুল আবেদিন ফাহিম শুধুমাত্র যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন তাই নয়, আমরা যতদূর জানতে পেরেছি তিনি বিসিবির যে ডিরেক্টর, সেই ডিরেক্টরের পদ থেকেও পদত্যাগ করেছেন। তিনি আবাহনীর কোটায় বিসিবির ডিরেক্টরশিপের জন্য মনোনীত হওয়ার পরে তিনি নির্বাচন করে আসলে মনোনীত হয়েছিলেন, সেখান থেকেও তিনি পদত্যাগ করেছেন। অর্থাৎ 23 জন ডিরেক্টর
ডিরেক্টর এই মুহূর্তে রয়েছেন। বরিশালের যিনি আলো, তিনি আগেই মারা গিয়েছেন। 23 জন ডিরেক্টর রয়েছে, তবে এখান থেকেও কিন্তু একাধিক ডিরেক্টর পদত্যাগ করবেন এমনটা কিন্তু নিশ্চিত। তবে সেই সংখ্যাটা কত কিংবা কবে নাগাদ তাদের শূন্য পদের দায়িত্বগুলো কবে কে পেতে চলেছে এই বিষয়ে কিন্তু এখন একটু ধোঁয়াশা রয়েছে। তবে বিকেল 3টায় ফারুক আহমেদের যে সংবাদ সম্মেলন, সেখানে হয়তোবা অনেক প্রশ্নের উত্তর মিলবে। জানেন যে ফারুক আহমেদ বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে তিনি নন, তিনি কিন্তু 2 দফা বাংলাদেশ জাতীয় দলের কিন্তু নির্বাচকের দায়িত্ব পালন করেছেন এবং সবশেষ 2016 সালে বর্তমান যিনি হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে, তার সঙ্গে কিন্তু একটা বিবাদের জেরে তিনি কিন্তু সেই পদটা ছেড়েছিলেন। সেক্ষেত্রে আসলে চান্ডিকা হাথুরু সিংহের বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে তার কি ভবিষ্যৎ, সে ভবিষ্যৎটাও কিন্তু অনেকটাই ঝুলে গিয়েছে। জানেন যে তিনি বর্তমানে জাতীয় দলের অ্যাসাইনমেন্টে পাকিস্তান রয়েছে, 2টো ম্যাচের টেস্ট সিরিজ, অর্থাৎ এই 2টো টেস্ট কিন্তু চান্ডিকা হাথুরু সিংহের ভাগ্যর জন্য কিন্তু অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে। কারণ তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি রয়েছে, কিন্তু আগামী বছরের ফেব্রুয়ারি অর্থাৎ যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা রয়েছে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা কিনা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই পর্যন্ত আজকে যে সশরীরে যে ডিরেক্টররা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সবাই কিন্তু আসলে আপাতত কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সবাই একটা বিষয় জানিয়েছেন যে 3টার সময় যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনটা হবে নতুন বিসিবির সভাপতির, সেই সংবাদ সম্মেলনে কিন্তু অধিকাংশ ডিরেক্টরের উপস্থিত থাকবেন। অন্তত 3 জন ডিরেক্টরের সঙ্গে আমার কথা হয়েছে, তারা সবাই নিশ্চিত করেছেন তারা সেই সভাতে উপস্থিত থাকবেন। এবং এমনটাও আমরা জানতে পেরেছি যে আগামী 2-1 দিনের মধ্যে নতুন যিনি বোর্ড সভাপতি রয়েছেন, তিনি আরও একটি ইমার্জেন্সি মিটিং কল করবেন এবং সেই ইমার্জেন্সি মিটিংয়ে হয়তো বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গতিপথ অনেকটাই নির্ধারণ হয়ে যাবে। বিশেষ করে শূন্য হওয়া যে পদগুলো রয়েছে, বিশেষ করে সবচাইতে গুরুত্বপূর্ণ যে পদ ক্রিকেট অপারেশন, জালাল ইউনুস যেটা দায়িত্বে ছিলেন, সেই পদ টুর্নামেন্ট কমিটির। কারণ জানেন যে আগামী মাসে কিন্তু বিসিএল এবং এনসিএল অনুষ্ঠিত হবে, সেই টুর্নামেন্টটা কি রূপরেখা হবে সবকিছুই কিন্তু নির্ভর করছে বিসিবির পরবর্তী যে বোর্ড সভা, যেটা কিনা নতুন সভাপতি ফারুক আহমেদ ঘোষণা করবেন, সেই সভার ওপর। সব মিলিয়ে আসলে যে জটিলতার সৃষ্টি হয়েছিল, বিশেষ করে পটভূমি পরিবর্তনের ফলে, সেই জটিলতা অনেকাংশে কিন্তু অবসান হয়ে গেছে। জানেন যে বাংলাদেশ থেকে যে টি-20 বিশ্বকাপ অর্থাৎ নারীদের বিশ্বকাপটা সরে গিয়েছে, সেই ভেন্যু পরিবর্তন হলো, সেই বিশ্বকাপের সত্ত্বেও কিন্তু থাকছে বাংলাদেশ, অর্থাৎ রাইটসটা কিন্তু বাংলাদেশের হাতেই রয়েছে। সেই বিশ্বকাপটা আয়োজনও কিন্তু নতুন কমিটির জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ রয়েছে। সব মিলিয়ে চলতি বছর নতুন কমিটির কাছে অনেক বেশি প্রত্যাশা রয়েছে, তবে খুব একটা সময় কিন্তু তারা পাচ্ছেন। আগামী বছরের অক্টোবরে তাদের মেয়াদটা শেষ হচ্ছে, অর্থাৎ বর্তমান কমিটির মেয়াদ, এবং তাদের কিন্তু একটা নতুন নির্বাচনও দিতে হবে সেই অক্টোবরের আগেই। সব মিলিয়ে কিন্তু একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে নতুন কমিটির কাছে। তবে সবার আগে যে একেবারে একটা ভঙ্গুর দেশের যে ক্রিকেট কাঠামো, সেই কাঠামো কিন্তু পুনর্গঠনের চ্যালেঞ্জ থাকছে ফারুক আহমেদ এবং তার যে নতুন কমিটি, সেই কমিটির কাছে। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে মিটিংয়ে সবশেষ 3টার সময় ফারুক আহমেদ আপডেট করবেন, তারপর আমরা আসলে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো। মাহবুব ইমন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে সচিবালয় থেকে। ভেজা আউটফিল্ডের কারণে এখনও শুরু হয়নি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্ট। মধ্যাহ্ন বিরতির পর হবে টস। এদিকে টেস্ট পারফরমেন্সের বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগার ব্যাটারদের। সেক্ষেত্রে মাঠের পারফরমেন্সের পাশাপাশি মানসিকভাবেও দলকে চাঙ্গা থাকার পরামর্শ সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষকদের। সাকিবের ক্যারিয়ারের জন্য এই সিরিজকে ভীষণ গুরুত্বপূর্ণ মানছেন তারা। প্রত্যাশা করছেন মাঠের বাইরের আলোচনা দূরে ঠেলে 22 গজে নিজেকে নতুন রূপে প্রমাণ করবেন টাইগার অলরাউন্ডার। প্রায় মাস 2-1 বিরতি শেষ, আবারও আন্তর্জাতিক সার্কিটে ফিরছেন টাইগাররা। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সাদা পোশাকে গেল 2 দশকেও বাংলাদেশের পারফরমেন্স তথই বছর। তার উপরে বর্তমানে টেস্ট সার্কেলে অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপে মোটে একটা ম্যাচ, অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে সে ম্যাচটা ছাড়া প্রত্যেকটি ম্যাচ বাংলাদেশ হেরেছে খুবই বাজেভাবে। তার উপর পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে কখনোই আন্তর্জাতিক কোনো ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। তাই তো 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টাইগারদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। সেই কঠিন মানসিকতা যে হ্যাঁ রেজিস্ট করতে হবে আমাকে, এটা সামলাতে হবে আমাকে, স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে হবে, সেই জিনিসটা বোধহয় সেই মানসিকতাটা আমরা হারিয়ে ফেলেছি। সেটাই হলো ভয়ের কারণ। এদের যোগ্যতা নেই তা নয়, কিন্তু মানসিকভাবে এরা কতটা শক্তিশালী সেই জিনিসটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হবে। পাকিস্তান কিন্তু ওদের হোম গ্রাউন্ডে কিন্তু অনেক শক্তিশালী একটা দল, তো আমাদের জন্য টাফ হবে। বাট আমি এটা বিশ্বাস করি যদি আমরা প্রপার ওয়েতে ক্রিকেটটা খেলতে পারি, সেন্সিবল ক্রিকেট খেলি, দায়িত্ব নিয়ে যদি খেলতে পারি, তো ইনশাল্লাহ আমরা ভালো করি। বাড়তি চ্যালেঞ্জ আছে সাকিব আল হাসানের জন্য। সাম্প্রতিক সময়ের নানা ঘটনার প্রভাব পড়তে পারে তার পারফরমেন্সে, এমনটাই শঙ্কা বিশ্লেষকদের। পাশাপাশি তারা এটাও বলছেন
সাকিব আল হাসান যেহেতু জাত ক্রিকেটার সব ভুলে তিনি নিজেকে উজাড় করে দেবেন রাওয়ালপিন্ডির ওই 22 গজে। আমরা তো সমর্থন করি বাংলাদেশকে, এবং বাংলাদেশকে মানে বাংলাদেশ ভালো করুক সেটা সবাই চায়, এবং সেটা ভালো করতে হলে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু ভালো করতে হবে। সাকিব হলো আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার, ওকে কিন্তু আমরা ও খুব অনেক পারফরমেন্স করেছে বাংলাদেশের জন্য, তো আশা করছি যে এই সিরিজটা সে ভালো করে। আমি যতটুকু জানি হয়তো ব্যাট বল নিয়ে যখন ভেতরে ঢুকবে, মাঠের ভেতরে ঢুকবে, ও হয়তো অনেক কিছু আর মনে রাখবে না, সেটা ওর নেচার। কিন্তু একটা চিন্তাভাবনা নিশ্চয়ই ওর মধ্যে থাকবে যে সার্বিক পরিবেশ পরিস্থিতি ওকে এর প্রভাবটা কিছুটা থাকবেই ওর মধ্যে। ওর দিক থেকে যেটা উচিত হবে সেটা হচ্ছে যে ওকে যে এই সুযোগটা দেওয়া হলো সেটা জাস্টিফাই করা এবং সেটার প্রতিদানটা দেওয়া, এবং সেটার মধ্যে দিয়েই হয়তো ও নিজেকে মেলে ধরতে পারবে যে না, দেশের জন্য এখন আমার করার কিছু আছে। সারা দেশে যখন ইতিবাচক পরিবর্তনের ডাক, তখন ইতিবাচক পরিবর্তন আসুক ক্রিকেটারদের পারফরমেন্সেও। এত বছরেও যা হয়নি পাকিস্তানে, সেই সাফল্য এবার ধরা দেখ বাস্তবে। বদলে যাক টাইগার টেস্ট ক্রিকেট। আপাতত প্রত্যাশা হোক একটাই, মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। বিসিবির গুরুত্বপূর্ণ নথিপত্র গায়েবের অভিযোগ উঠেছে বোর্ডের একাধিক কর্মকর্তা ও প্রধান নির্বাহীর বিরুদ্ধে। এই সংক্রান্ত সিসিটিভির বেশ কয়েকটি ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে, যেখানে দেখা গেছে অপরিচিত একাধিক ব্যক্তি গেল 5 আগস্ট রাতে ব্যাগে করে বিসিবি কার্যালয় থেকে বেশ কিছু জিনিস সরিয়ে নেন। এ সময় তাদের নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিলেন সিকিউরিটির দায়িত্বে থাকা ব্যক্তিরা। যদিও নথি সরানোর সব অভিযোগ অস্বীকার করেছেন সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট। গেল এক যুগে বিসিবিতে কি চলছে এতদিনে তার একটা ফিরিস্তি নিশ্চয়ই জেনে গেছেন দর্শকরা। আলোর নিচে যেমন অন্ধকার, তেমনি ক্রিকেটের চাকচিক্যের ভিড়ে প্রধান নির্বাহী কর্মকর্তার যোগ সাজসে অনিয়মের অভিযোগ উঠেছে একাধিক বোর্ড পরিচালকের বিরুদ্ধে। তবে এবারের অভিযোগ আরও গুরুতর। 5 আগস্ট, যেদিন ছাত্র জনতার তীব্র প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা, সেই রাতে বোর্ড থেকে গুরুত্বপূর্ণ নথি গায়েবের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একাধিক সিসিটিভির ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে। আমার ব্যাপারে আসলে এই ব্যাপারটা আমি অর্থ ও নথি গায়েবের বিষয়টি জানতে চাওয়া হয় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে। যথারীতি সহজ রাস্তায় বেছে নেয়া, সব করেছেন অস্বীকার। এই বিষয়টা আমি আপনাদের মিডিয়াতেই দেখেছি, বাট এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার এখনো সুযোগ হয়নি, আমরা কথা বলবো। গেল এক যুগে নিজেদের নানা অনিয়ম ঢাকতে মরিয়ে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। গুঞ্জন আছে সেখানে মুখ্য ভূমিকা পালন করছেন সিইও। তাই তো নতুন কমিটিতে যারা আসবেন তাদের প্রথম কাজ হবে পূর্বের কমিটির সব অনিয়মের মূল খুঁজে বের করা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে হচ্ছে আসন্ন নারী টি-20 বিশ্বকাপ। 3 অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। নারী টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ ঠিক করতে মঙ্গলবার এক জরুরি বৈঠকে বসেন আইসিসি কর্মকর্তারা। ভার্চুয়াল সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শারজায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বাংলাদেশ থেকে নারী টি-20 বিশ্বকাপ সরে যেতে পারে অন্য কোথাও, এমন শঙ্কা ছিল বেশ কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত হলো তাই। নারী ক্রিকেটের আসন্ন বৈশ্বিক আসর আয়োজিত হচ্ছে না বাংলাদেশে। তার বদলে এই আসর আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শারজাতে। ঘরের মাঠে বিশ্ব আসর আয়োজন করতে না পারার আক্ষেপ থাকলেও অফিসিয়াল আয়োজক হিসেবে নাম থাকবে বাংলাদেশের। মঙ্গলবার টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসি কর্মকর্তাদের এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গেল কয়েকদিন ধরে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, তা গুরুত্ব সহকারে নেওয়া হয় আইসিসির সভায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আপত্তি তোলেন অনেকেই। কদিন আগে একই বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক এলিসা হিলি। বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না হলে বিকল্প দেশ কোনটা হতে পারে, তাও ছিল আইসিসির এই ভার্চুয়াল বৈঠকের আলোচ্য সূচিতে। ভারত এবং অস্ট্রেলিয়া আগেই জানিয়েছিল আয়োজক হিসেবে তাদের অপারগতার কথা। শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে আগ্রহ দেখালেও তা আমলে নেয়নি আইসিসি। উদ্ভূত পরিস্থিতির জন্য বাংলাদেশের ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ আরও বেশ কিছু দেশের। বিশ্বকাপ সরে যাওয়ার পেছনে এই বিষয়টি বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। আগামী 3 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ। পূর্ব নির্ধারিত সূচি মোতাবেক 20 অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এস এম ইকবাল, সময় সংবাদ।
কাজী সালাউদ্দিন নির্বাচন করলেও মানতে হবে একাধিক শর্ত, এমনকি তার প্যানেল থেকে যারা নির্বাচন করবেন ফুটবলে তাদের অবদান সবার সামনে প্রকাশ করতে হবে বলে জানিয়েছে বিডি ফুটবল আল্ট্রাস। দাবি না মানলে আইনি ব্যবস্থা নেওয়া ছাড়াও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা চাইলে কাজী সালাউদ্দিনকে একদিনে পদত্যাগ করাতে পারবো, একদিনে। ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর পরিবর্তনের ডাক উঠেছে দেশের সর্বত্র, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। এর মধ্যে অনেকে নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও ব্যতিক্রম কাজী সালাউদ্দিন। যদিও এর জন্য এবার আইনের কাঠগড়ায় যেতে হতে পারে বাফুফে সভাপতিকে। কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে বাফুফে প্রাঙ্গণে প্রায় প্রতিদিনই হচ্ছে আন্দোলন ও মানববন্ধন। তবে পদত্যাগ না করে উল্টো আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বাফুফে বস। সেটা মানলেও এরবার বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন ফুটবল সমর্থক বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। উনি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তো এই নির্বাচনটা যাতে স্বচ্ছ এবং সাবলীলভাবে হয়, আমরা এবার এটা ফলো আপে রাখবো। ফুটবল সমর্থকরা তাদের দাবি পৌঁছে দিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদকের হাতে। না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার সঙ্গে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। নির্বাচনে কারা ভোটার হবে, নির্বাচনের জেলা, বিভাগীয়, ক্লাব, শিক্ষা বোর্ড সহ সকল পর্যায়ের ভোটার তালিকা, নির্বাচনের ভোটার হালনাগাদ ও ভোটার চূড়ান্ত তালিকা, নির্বাচনের ভোটার সিলেকশন প্রক্রিয়ার সার্বিক তথ্য, এই তথ্যগুলো চেয়ে আমরা আজকে বাফুফের সাধারণ সম্পাদক বরাবর একটা চিঠি দিছি। যদি বেমিল পাই তাহলে আমরা সাথে সাথে আমরা অ্যাকশনে যাব। বাংলাদেশের সাফল্যের বিবেচনায় ক্রিকেট এগিয়ে থাকলেও জনপ্রিয়তা কোনো অংশে কম নয় ফুটবলেরও। তাই ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে সর্বদা চেষ্টা করবেন বলে জানান এই সমর্থকরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী 3 দিনের মধ্যে হকি ফেডারেশনকে পুরোপুরি সংস্কার করার দাবিতে মানববন্ধন করেছে সংগঠক ও সাবেক খেলোয়াড়রা। এছাড়া এত বছর ধরে হকি ফেডারেশনে করা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা। সঙ্গে হকি প্রেমীদের ফেডারেশনে আসার সুযোগ করে দেওয়ার জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টাকে দৃষ্টি দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুইটা ক্লাবকে মমিনুল হক সাইদ ছিনতাই করে নিয়ে গেছে। অশিক্ষিত লোকদেরকে এখানে আপনি জয়েন্ট সেক্রেটারি লেভেলে বসিয়ে দিয়েছে। হকিতে কদিন আগেও ছিল মমিনুল হক সাইদের দাপট। তবে দলীয় ক্ষমতার জোরে টিকে থাকা সাধারণ সম্পাদক শেখ হাসিনার পতনের পরই চলে গেছেন আত্মগোপনে। যদিও যাওয়ার আগে ধ্বংস করে গিয়েছেন বাংলাদেশের হকিকে। হকি ফেডারেশনের ফান্ড থেকে অর্থ লুট, স্বজনপ্রীতি দেখিয়ে অযোগ্যদের কাঁধে দেয়া হয়েছে বড় দায়িত্ব। এমনকি সাইদের আমলে বরাদ্দ থাকলেও ঠিকঠাক সুযোগ সুবিধা পেতেন না খেলোয়াড় ও কোচেরা। তাই হকিকে বাঁচাতে দ্রুতই সংস্কারের দাবি সংশ্লিষ্টদের। সঙ্গে হকি প্রেমীদের ফেডারেশনে আসার সুযোগ করে দেওয়ার জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। গত 7-8 বছর ধরে হকিতে যা হয়েছে আসলে এটা কারো কাম্য না। আপনাকে ইচ্ছা মতো ডিসিশন হয়েছে, আপনার যোগ্য লোকদের এখানে মূল্যায়ন করা হয়নি। যারা যে সংগঠক হিসাবে, তারপরে যারা কোচিং হিসাবে যারা ভালো করছে তাদেরকে কখনোই মূল্যায়ন করা হয়নি। আপনার ব্যক্তির স্বার্থে, ব্যক্তির ইচ্ছার উপর আপনার ডিসিশনগুলো হয়েছে। এখানে কোনো স্বচ্ছতা ছিল না। খেলার উন্নতি করা, আমাদের খেলোয়াড়রা কিন্তু এর চেয়ে বেশি আরও বড় সাফল্য ডিজার্ভ করে, কিন্তু আমাদের সাংগঠনিক ব্যর্থতার কারণে কিন্তু আমরা রেজাল্ট করতে পারছি না। বাংলাদেশের হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিতভাবে যারা হকির জন্য কাজ করে, যারা হকির নিবেদিত প্রাণ, যাদের হকিতে অবদান আছে এবং যারা হকির জন্য কিছু করতে পারবে, এই ধরনের ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব নিয়েই আমরা একটা কমিটি গঠন করার জন্য আমাদের বর্তমান যিনি ক্রীড়া উপদেষ্টা আছেন তার কাছে একটা দাবি জানাচ্ছি। শুধু তাই নয়, মমিনুল হক সাইদের বিরুদ্ধে জোরপূর্বক ক্লাব দখলের অভিযোগ রয়েছে। এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের ভয়ভীতি দেখিয়ে ক্ষমতা ধরে রেখেছেন তিনি। তাদের মধ্যে একজন সাজিদ এ আদেল। ক্ষমতা দেখিয়ে সবশেষ নির্বাচনে তাকে অংশগ্রহণ করতে দেননি সাইদ। হকি ঢাকা ইউনাইটেড এবং কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব, এই দুইটা ক্লাবকে মমিনুল হক সাইদ ছিনতাই করে নিয়ে গেছে। মমিনুল হক সাইদ গং হকি শেষ করে দিছে। আমরা চাই এই কমিটি একেবারে 2-3 দিনের মধ্যে আমরা মাননীয় ক্রীড়া উপদেষ্টাকে রিকোয়েস্ট করব যে আমাদের এই খেলাটা আপনি বাঁচান। বাংলাদেশে ক্রিকেট ফুটবলের পরই হকির অবস্থান। তবে সাইদদের মতো অসাধু ব্যক্তিরা নিজেদের প্রভাব খাটিয়ে কুলুষিত করেছেন খেলাটাকে, পরিণত করেছেন দুর্নীতির আখড়ায়। তাই এ ধরনের মানুষকে আর কখনোই হকিতে দেখতে চান না কেউই। তামিম হোসেন, সময় সংবাদ। ইংল্যান্ডের গেল মৌসুমে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ফিল ফোডেন। ইংলিশ ফুটবলারদের সংগঠন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন PF এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন ম্যান সিটির এই ফরওয়ার্ড।
গেল মৌসুম দুর্দান্ত কাটিয়েছেন ফিল ফোডেন, সিটিজেনদের টানা চতুর্থ শিরোপা জয়ের পথে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নিজে করেছেন 19 গোল, এছাড়াও আছে 8টি অ্যাসিস্ট, যার স্বীকৃতি হিসেবে পিএফএ পুরস্কার জেতেন ফোডেন। এছাড়াও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বিচারেও সেরা ফুটবলার হয়েছেন তিনি। পিএফএর বর্ষসেরা পুরস্কারের জন্য বেশ কঠিন লড়াই হয়েছে এবার। ফোডেনের ক্লাব সতীর্থ আর্লিং হল্যান্ড এবং রদ্রি ছিলেন রেসে, তবে সবাইকে পেছনে ফেলে পুরস্কার জেতেন ইংলিশ উইঙ্গার। এদিকে পিএফের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতেছেন কোল পালমার। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অবশেষে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন পাপন। আত্মগোপনে থেকেই ভার্চুয়ালি যোগ দেন জরুরি বোর্ড সভায় নতুন সভাপতি ফারুক আহমেদ। এবং বাফুফের সভাপতি নির্বাচন করতে চাইলে কাজী সালাউদ্দিনকে একাধিক শর্ত বিডি ফুটবল আলট্রাসের, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এই ছিল খেলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।